দাদা আমার 42 হয়েছে, 47 করে দাও, না হলে আমি পাবো না। 25 লাখ দিয়ে যাস, তোর ওএমআর কাউকে দেখাবো না, ওএমআর পাবলিশ করবোই না। এরকম কথাবার্তা আবার হয়নি তো? প্রশ্ন থাকবে, দিচ্ছে না। ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাবে, ওয়েবসাইট ভেঙে যাবে, দুদিন পরে সরকারটাই তো ভেঙে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কেউ সাদা খাতায় মাস্টার হতো। দাদা ব্রাত্য বসু আজকে দাবি করছেন সম্পূর্ণ স্বচ্ছতা নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে এসএসসি, এবং এসএসসি যেভাবে পরীক্ষা নিয়েছে দেশে কোথাও হয়নি বলে দাবি করছেন তিনি, কি বলবেন? ব্রাত্যবাবু ভালো নাট্যকার, পরে নাটকটা উনি ভালোই জানেন, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সব তো আর নাট্যমঞ্চ নয়, জীবনের বাস্তবতা তো অন্য কিছু। একজন ছবির নিচে সততার প্রতীক লিখতেন, তিনি আর লিখেন না। সেই সততার প্রতীকে সরকারের দ্বারা প্রতারিত বঞ্চিত ছেলে মেয়েদের পরীক্ষা, একটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। আচ্ছা, ওএমআর শিট পাবলিশ করতে কি অসুবিধা? যখনই আমি দেখেছি উনি লাস্ট দুটো সাংবাদিক সম্মেলন, আমরা সব থেকে স্বচ্ছ কারণ কার্বন কপি দিয়ে দিয়েছে। হ্যাঁ আপনি দিয়েছেন, বলেছেন কার্বন কপি কাকে দিয়েছেন ভাই? যার নাম্বার 42 বাড়িয়ে 47 করবেন তাকে দিয়েছেন, মানে সে তার নিজের কার্বন কপিটা নিয়েছে, নিজে পকেটে ভরেছে, দাদা আমার 42 হয়েছে, 47 করে দাও, না হলে আমি পাবো না। 25 লাখ দিয়ে যাস, তোর ওএমআর কাউকে দেখাবো না, ওএমআর পাবলিশ করবোই না। এরকম কথাবার্তা আবার হয়নি তো? প্রশ্ন থাকলো। এত আজ কেন ওএমআর না প্রকাশ করার, যাতে ওএমআর একজনের ওএমআর আরেকজন দেখতে পায়? বুকটা দুরু করছে, হালকা দুরু করছে, নাকি লোকে যেই ওএমআর পাবলিশ হবে লোকে ওএমআর শিটের ছবি দেবে, পাশে মমতা ব্যানার্জির সাথে মিটিং করছে সেই ছবি দিয়ে দেবে, সেই জন্য বুকটা দুরু করছে? নাকি আবার এক্সপোজড হয়ে যাবেন, বান্ধবীর খাটের তলা, আবার 3.5 বছরের জেল, এসব ইতিহাস আছে? যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছে, আপনি একজন ক্যান্ডিডেট আমাকে এনে দিন যে চাইলে তার ওএমআর শিট পাবলিশ হোক, আর যে বলবে আমার ওএমআর শিট পাবলিশ হয়ে আমি চাই না, বুঝতে পারছি 2 নম্বরই। মানে এই যে বলছেন এখনো পর্যন্ত 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় সকলের ওএমআর শিট পাবলিশ করার কথা আমি বলছি তা নয়, কলকাতা হাইকোর্ট ফর পাবলিক ভিউইং জাজমেন্ট দিয়ে বলেছে। আজকে বিচারপতি সিনহা একদম সেই রায় সুপ্রিম কোর্ট পর্যন্ত কি আপেল হয়েছে। এর আগে আমরা বহু মামলা করেছি এই একই কথা, কন্টেম্প পেন্ডিং, মানে প্রকাশ করছে না, মানে প্রকাশ করাতে আমাদের এত কিছু করতে হচ্ছে। রায় হয়েছে, রায় হওয়ার পরেও প্রকাশ হয়েছে। এবার দেখুন কত ড্রামাবাজি করবে, ওয়েবসাইট হ্যাক হয়ে যাবে, ওয়েবসাইট ক্র্যাশ করে যাবে, দেখবেন এই আইন নেই বলে অ্যাপিল হবে। অপেক্ষা করুন, হবেই হবে। তার কারণ কি, এটা হয়ে গেলে পুরোটা যদি 16 এবং 25-এর সব ওএমআর পাবলিশড হয়ে যায়, কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশড হয়ে যায়, যে কটা টাকা নিয়েছে তাদের পিঠের চামড়া থাকবে? থাকবে না। টাকা রক্ষা করার দায়িত্ব পড়েছে, যাদের টাকা রক্ষা করার দায়িত্ব পড়েছে তারা এখন স্বচ্ছতার অ্যাডভার্টাইজমেন্ট করছে। তারা বলছে সব থেকে স্বচ্ছ যদি হয় ওএমআর শিটটা আপলোড করে দাও ভাই, যার নাম্বার 42 বাড়িয়ে 47 করেছো তার ওএমআরটা আগে পাবলিশ করে দাও না, সবাই জানে কার করেছো, কাদের করেছো, সবাই জানে। আপনি হাসছেন, আপনিও জানেন, সবাই জানে। তুমি যদি সবাইকে বোকা ভাবো, এরকম ভাবার কোনো কারণ নেই। তোমার আজ প্রকাশ করবে না, 2 দিন পরে প্রকাশ করতে হবে, 6 মাস পরে প্রকাশ হবে। এই যে আরটিআই করেছে, যারা আপনিও যেমন জেনেছেন, সাধারণ ছেলেমেয়েরা তো জেনেছে, তারা সবাই আরটিআই করেছে। আর আরটিআই করে এতদিন বলতে থার্ড পার্টি ইনফরমেশন, বলার উপায় নেই, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পাবলিক এমপ্লয়মেন্টে মানে আপনার ওএমআর চাইলে অন্যজন দেখতে পারে, একজনের ওএমআর চাইলে যে সে যদি মনে করে 10,000 ওএমআর দেখবো, 10,000 ওএমআরই তাকে কপি দিতে হবে। ফলে যার নাম্বার 42 বাড়িয়ে 47 করেন তার ওএমআর শিটও নেবে, সবাই নেবে, সব আরটিআই করেছে। ফলে এটা ভাবার কোনো কারণ নেই। আপনি যে ওয়ার্ল্ডে আপনি বসবাস করছেন, ওয়ার্ল্ডটা পরিবর্তন হয়ে গেছে। উনি ভাবছেন এখনো সেই নিয়োগের সেই দিন রয়েছে, যেদিনে টুক করে
টাকাটা নিয়ে টুক করে নাম্বারটা বাড়িয়ে দেওয়া যেত। তারপরে কিন্তু তিনি 3.5 বছর জেল খেটে এসছেন, সেদিন আর নেই। ওএমআর শিট দিতে হবে, আপনি পাবলিশ করবেন না, লোকে আরটিআই করে নিয়ে নেবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, তারপরের দিন নিয়ে নেবে। নিয়ে আপনি যদি মনে করেন কাউকে একবার 31শে ডিসেম্বরের ডেডলাইন আছে মানে চোরেদের ঢুকিয়ে দেবো, টেন্টেডদের ঢুকিয়ে দেবো, দিয়ে বলবো না সুপ্রিম কোর্টের 31শে ডিসেম্বরের ডেডলাইন আছে। ভাই সুপ্রিম কোর্ট কি মনে হয় যে এই কথা বলেছে? সুপ্রিম কোর্ট গতকালের রায়ে কি বলেছে ভালো করে পড়ে নেবে। যে ইভেন বৈশাখী ভট্টাচার্যের যে জাজমেন্টের পরে অন্যান্য যা অর্ডার দিয়েছে সেইগুলোকে হাইকোর্ট বলেছে সেই সমস্ত অর্ডার দ্বারা আনইনফ্লুয়েন্সড হয়ে তুমি জাজমেন্ট দেবে, অর্ডার দেবে। এই যে মৌসুমী মণ্ডলের মামলা যে কগনিজেন্স নিয়েছেন কলকাতা হাইকোর্ট, সেটা অ্যাপ্রিসিয়েট করে সুপ্রিম কোর্ট বলেছেন যে হ্যাঁ 7 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট যে 7 তারিখ 11 তারিখ 12 তারিখ 19 তারিখের মেলা অর্ডার পাস করেছে, সব দেখবে কলকাতা হাইকোর্ট। বুকটা দুরু করছে, ওএমআর পাবলিশ করতে হবে 16 এবং 25, কাউন্সিল ওয়াইজ লিস্ট পাবলিশ করতে হবে। যদি না পাবলিশ করেন বেশি ভুগবেন। আগের শিক্ষামন্ত্রী ভেবেছিলেন সবটা লুকিয়ে রাখবো, বেশি এক্সপোজড হবে। দাদা আজকে আবার দেখা গেল যে অযোগ্যদের 2016 সালের যে অযোগ্যদের তালিকা তার পূর্ণাঙ্গ প্রকাশ করলো 1806। ও তো হয়নি, কোন ক্যাটাগরিতে কে কোন ক্যাটাগরিতে কিচ্ছু প্রকাশ করে, বেসিক্যালি ওগুলো সব মিসলিড করানোর জন্য। আপনি এক্সপায়ারি প্যানেলের লিস্ট দিন না, তাহলেই হয়ে যাবে। আর ওএমআর শিটগুলো দিন। ওএমআর শিট বলা আছে আদালতের রায়ে, ওএমআর শিট দিচ্ছেন না কেন? ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাবে, ওয়েবসাইট ভেঙে যাবে, 2 দিন পরে সরকারটাই তো ভেঙে যাবে। ওসব বলে লাভ আছে? যে সরকার একটা ওয়েবসাইট মেনটেন করতে পারে না সে আবার কী করে সরকার মেনটেন করবে? যারা একটা ওয়েবসাইট ঠিক করে মেনটেন করতে পারে না, দুটো ওএমআর শিট ইয়ে করে ওয়েবসাইট ক্র্যাশ করে যাবে। যাদের ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাবে তাহলে সরকারটাও ক্র্যাশ হয়ে যাবে। যারা একটা ওয়েবসাইট করতে পারে না, পাড়ার একটা ছেলে সে ওই যখন পাড়ায় এখন ওয়েবসাইট তৈরি করে ইউআরএল নিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়, দেখবেন পাড়ায় ছেলেমেয়ে পাড়ায় বেকার ছেলেরা ওয়েবসাইট তৈরি করে, তারা ওয়েবসাইট টিকিয়ে দিচ্ছে। এটা সরকার ওয়েবসাইট টিকাতে পারবে না, বলছে ওয়েবসাইট, সরকারটাই তো ক্র্যাশ হয়ে যাবে, ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। ফলে এদের দ্বারা সরকার চালানো সম্ভব না। এরা বেসিক্যালি দেখুন, আসলে সরকারটা তো চলছে ক্লাব চালানোর লোকেদের দ্বারা। ক্লাবে তাসপেটা তো ক্যারাম খেলতো, নিয়ে এসে 2 দিন ভোটে দাঁড়িয়ে গেছে, ওই টালিগঞ্জ পাড়ায় এদিকে ওদিকে সেদিকে ঘোরাঘুরি করেছে যে তুই এই ভালো ক্লাব চালাও, ভালো তাসপেটে নিয়ে একটা টিকিট নে। ঝড়ে বক পড়েছে, উস্তাদের কেরামতি বেড়েছে। সেই সময় বামেরা ওই ঝড়ে সেই ডিসিশনে মানুষ একটু ক্ষুব্ধ হয়েছিল, ঝড়ে বক পড়েছে, উস্তাদের কেরামতি পড়েছে। ওই বেসিক্যালি যারা ক্লাব চালানোর লোক তারা সব অপরচুনিটি পেয়েছে সরকার চালানোর। তারা কি বুঝবে, নোটিশই কি বুঝবে, আইনি বা কি বুঝবে, কি তারা বোঝে সোজা কথা, ক্লাবে যেমন করে লোকের চাঁদা তুলতে সেরকম করে চাকরি বিক্রি করে টাকা তোল। এই তো তাদের আন্ডারস্ট্যান্ডিং। তারা সরকার টরকার বোঝে নাকি? মানে ভাবেন যে সরকার বোঝে বা আইন বোঝে? ও ক্লাবে চাঁদা তুলতে এরা ভেবে যে চাকরি বিক্রি করে টাকা তোলা যাবে। এদের ফর্মুলায় ওই একই ফর্মুলা। এসএসসির পাশে শিক্ষামন্ত্রী বলা হচ্ছে যে বিরোধীরা চাকরি বা শিক্ষক নিয়োগে বানচাল করার চেষ্টা করছেন, শিক্ষামন্ত্রী বলছেন। প্রথম কথা, বিরোধীদের এই কথাটা মানে কোর্ট শুনছে কেন? তাহলে তো কোর্টকেই আপনি অবজ্ঞা করছেন। আচ্ছা, যখন জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিল তখন কি বিরোধীদের মানে আইনজীবীর অভাব ছিল? তখন তো স্টলওয়ার্ড সব ছিল, সিদ্ধার্থ শঙ্কর রায়, অজিত পাঁজা, কারা না, ভোলা সেন, কারা না ছিল না স্টলওয়ার্ড। কি সাংঘাতিক লিগাল মাইন্ড, কিন্তু কেন করতে পারেনি? কারণ বুদ্ধদেব ভট্টাচার্য কোনো ভাইপোর বা কোনো ভাইয়ের কালীঘাটের 3টে রাস্তার উপরে 35টা প্লট করে দেয়নি। বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কেউ সাদা খাতায় মাস্টার হতো না। ফলে কোনো সিদ্ধার্থ শঙ্কর রায়, কোনো ভোলা সেন, কোনো অশোক সেন বা কোনো অজিত পাঁজা মামলা করে গোটা নিয়োগ প্রক্রিয়া অল্টার করে দিতে পারেন। আর মমতা ব্যানার্জির সময় কেন হয়েছে?
কারণ মমতা ব্যানার্জির পরিবারের লোকের 3টে রাস্তার উপর 35টা প্লট হয়ে যায়, ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিদ্যাস্বামীরা ধরে মামলা করে উল্টে দিয়েছে। কেন? তার কারণ মমতা ব্যানার্জির পরিবারের 3টে রাস্তার উপর 35টা প্লট হয়েছে, ওই জন্য। হলো কোথা থেকে? ওই যে বললাম, ক্লাবের চাঁদা তোলার ঢঙে চাকরি বিক্রি করে টাকা তুলেছেন। ক্লাব চালানোর লোককে দিয়ে সরকার চালাচ্ছেন। রায়ের 3টে প্যারাগ্রাফ পড়ে বুঝতে পারছে না যে দাগিদার বসানো যাবে কি যাবে না। গোটা সরকার, ভাবুন একবার কেমন সরকার চলছে। দুটো ওএমআর শিট আপলোড করতে গেলে ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাচ্ছে, বলছে ওয়েবসাইট ক্র্যাশ হয়ে যাবে। নাট্যকার টেকনোক্র্যাট হয়ে গেছে। সব তো চলছে, জনগণ দেখছে, জনগণ বিচার করবে। জনগণ যদি মনে করে যে না, আমাদের ক্লাব চালানোর লোকই দরকার, ক্যারাম বোর্ড খেলার, তাস পেটানোর লোকগুলোই আমাদের মাথার উপর বসবে, তো বসবে। তারাই নির্বাচিত সরকার হবে, তারাই এমএলএ হবে। এমএলএ অফিস ঝাঁ চকচকে করে রেখে দেবে। তুই স্বাস্থ্যের টাকা তুলবি, তুই অমুকের টাকা তুলবি, তুই তমুকের টাকা তুলবি, অ্যালোকেটেড লোক থাকবে। তাই তো হয়। দাদা, নতুন নিয়োগের দাবিতে এসএসসি, নতুন নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা ইতিমধ্যে, ফ্রেশার্সরা বিশেষ করে, তারা হাইকোর্টে আসছেন, কি বলবেন? তারা ইতিমধ্যে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। হ্যাঁ, সে তো আমরা করি। দেখুন, নতুন চাকরি প্রার্থী যারা, তারা কি নিয়োগের দাবিতে, দেখুন, তাদের যাদের নিয়োগের দাবি সকলেরই, নতুন পুরাতন বলে, সকলে কি চাইতে আসে জানুন তো? সকলে চাইতে আসে ইকুয়াল অপরচুনিটি। আমি আজ পর্যন্ত একজনের মামলা করিনি যে বলেছে যে আমাকেই নিয়োগ দিতে হবে। বলেছে কি, আমার মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ইজ নট দ্যাট আমি অযোগ্যতায়, মানে আমার মেধা নেই, আমি কারো থেকে কম পেয়েছি অথচ আমাকে চাকরি দাও, এই ক্লেম করে এক ধরনের মামলা করতে আসেনি। হ্যাঁ, আমার মেধাকে অ্যাডজাস্ট করে যদি দেখা যায় আমি চাকরি পাই, তাহলে আমাকে চাকরি দাও। দুর্ভাগ্য হলো এরা মেধাকে গুরুত্ব না দিয়ে অর্থকে গুরুত্ব দিয়েছে, ফলে এই জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।